এ কি রে, চলে আয় ভিডিওটা করে ফেলি। কি ফালতু মানে? আমার মনে হয় যখন লোকজন তোকে রিকোয়েস্ট করেছে করার জন্য আমাদের করা উচিত। প্রবলেমটা কি জানিস তো? কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এখন মানে তুই এখন প্রবাসী আর দেশদ্রোহী দুটো এখন হয়ে গেছে। না না, আমি ক্যামেরায় আসার আগে বলে দিই, এই ব্লগটা করার কিন্তু প্রবলেম আছে কি, অনেকেই বলবে যে কেউ ইউএসএ দেশে মানে এখন কেউ যেতে চাইছে না ইউএসএ তে, এটা করা মানে কি কেউ আপনাদের ব্লগ এইসব জানিস তো, কথা বলার লোকের অভাব নেই। যদিও মানে আমি জানি তুই পাত্তা দিস না, কিন্তু আই ফিল ব্যাড সামটাইমস। না না, আমার মনে হয় প্রথম কথা যে আমাদের যেটা বুঝতে হবে যে যারা বলছে বলুক, কিন্তু সব থেকে প্রথম কথা অনেকেই আমাদের অফিসেও প্রচুর লোকজন আসছে এবং অনেকের কলিগ আসছে। আমরা আমাদের কাজটা করি, এবার যাদের এটা দরকার তারা নেবে, আজ নয়তো কাল নেবে, পরে নেবে, ভবিষ্যতে নেবে, ঠিক আছে? লেটস ফিনিশ ইট, দ্যাটস অল। বসে বস বস। যাই হোক, তো আমাকে এবার বল তুই এক্স্যাক্টলি তোর ব্লগে কোশ্চেনটা কি ছিল? না আসলে এর আগে অনেকেই জানতে চেয়েছিল, আর রিসেন্টলি একজন জানতে চেয়েছেন যে অনেকেই যারা ধর ইউএসএ তে আসছে বা আসার ঠিক পরপরই মানে কি করণীয় তাদের, এখানে কিভাবে তারা অ্যাপার্টমেন্ট এখানে ভাড়া নিতে পারে, বা কি ডকুমেন্টস লাগে, কতদিন লাগে, মানে পুরো ব্যাপারটা আর কি, যেটা আমরাও ফেস করেছিলাম এক সময় আর কি। আমাদের কাছে তো ইনফরমেশন ছিল না তখন, তখন ইউটিউব অতটা সক্রিয় ছিল না, কিন্তু এখন যেহেতু আমরা খানিকটা হলেও জানি, তো সেটা যদি জানাতে পারি সবাইকে আর কি। তো আমি কিছু জন্য অ্যাজাম্পশন নিচ্ছি, ধর এসে গেছে বা আসছে, একটা অ্যাজাম্পশন। সেকেন্ড হচ্ছে যে যারা আসছে তারা সিঙ্গেল আসতে পারে, তারা ফ্যামিলি আসতে পারে, তাই তো? দুটো অ্যাজাম্পশন। তিনটা অ্যাজাম্পশন হচ্ছে তারা ইউএসএ যে কোনো সিটিতে, নট আমাদের এই সিটিতে। না মানে উনি আবার স্পেসিফিক্যালি বলেছিলেন যে উনি হুস্টনেই আসছেন, টেক্সাস। আমি চেষ্টা করবো হুস্টন প্লাস অন্যান্য সিটি বলতে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে আমি ডিউরেশনটা জানি না, তো আমি অ্যাজিউম করবো যে লং টার্ম থাকার জন্য আসছে। আর 5 নম্বর হচ্ছে যে উনি বা ওনার হাজবেন্ড যে আসছেন বা অ্যাজ এ ফ্যামিলি আসছেন, তারা কমপ্লিটলি ফার্স্ট টাইম, আগে কেউ আসেনি, সো কমপ্লিটলি নিউ। যদি নিউ না হয় তাহলে কি হতে পারে সেটা বলার চেষ্টা করবো, ঠিক আছে? তবে ধর আমি বলতে চাইছি, ধর একটা ফ্যামিলি আসছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে একটা ফ্যামিলি আসে ইউএসএ তে, ইমিডিয়েটলি ইউএসএ তে অ্যাজিউম করলে কোনো রিলেটিভ নেই বা সেই সিটিতে নেই, তো প্রথমে হোটেলে ওঠে। টিপিক্যালি হোটেলে কস্ট ভ্যারি করে, আমি অ্যাজিউম করলাম একটা রিজনেবল কস্ট, যেটা পার ডে $150 থেকে $200 হতে পারে। টেক্সাসে এরকমই রেঞ্জে মোটামুটি ধরতে 120 থেকে 150। আমি অ্যাজিউম করলাম রান্না বান্না করার একটু জায়গা আছে হোটেলে, এক্সটেন্ডেড স্টে। এখানে কিন্তু এক্সটেন্ডেড স্টে গুলো খুব ভালো, ওখানে রান্না বান্নার জায়গায় এমনকি ইউটেন্সিলস পর্যন্ত সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। তাই প্রথম এসে ওইসব কেনার কোনো ঝামেলা কিন্তু এখানে থাকে না, যতদিন ওই এক্সটেন্ডেড স্টে গুলোতে থাকা যায়। পারফেক্ট। নাও সেকেন্ড হচ্ছে যে যদি ধর ওরা খুব শর্ট টার্মের জন্য আসে 1 মাস, রাইট, বা 2 মাস, সেক্ষেত্রে আমি বলবো হোটেল থেকে রাদার দ্যান রেন্টে কোনো অ্যাপার্টমেন্টে মুভ করার থেকে পারলে চেষ্টা করা উচিত এয়ারবিএনবি কাইন্ড অফ সিনারি মুভ করা, যেগুলো রিজনেবল কস্ট, কোনো অ্যাডিশনাল হেডেক নিতে হয় না, ডকুমেন্টেশন করতে হয় না, ঠিক আছে? আর সেক্ষেত্রে অল আদার ফেসিলিটিস, মানে বাড়ির যা যা দরকার, ফ্রিজ থেকে রেফ্রিজারেটর থেকে শুরু করে বেড টেড সবই পাওয়া যায়, বেটার। বাট অ্যাজিউম করলাম যে তারা লং টার্ম থাকবে, রাইট? সেক্ষেত্রে রেন্ট তো সিটি ওয়াইজ ভ্যারি করে। আমি বলবো টিপিক্যালি সিটি লাইক হুস্টন, ডালাস, এই সিটিগুলোতে যদি কেউ আসছে তাহলে মোটামুটি 1 BHK ভ্যারি করে $1,500 থেকে $2,000, ঠিক আছে? তো 1 BHK কিন্তু 2 BHK নেয় তাহলে ডিপেন্ড করে কোন লোকেশনে নিচ্ছে। 2 BHK হলেও এটা 2,000 থেকে 2,500 মধ্যে ভালো হয়ে যায়, খুব একটা খারাপ নয়। কিন্তু যদি এটা অন্যান্য সিটি হয়, নিউ ইয়র্ক হয়, সান ফ্রান্সিসকো হয়, এই টাইপের সিটি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু কস্টটা বেড়ে যায়। 1 BHK সেক্ষেত্রে $2,500 থেকে $3,500 হতে পারে, আর 2 BHK ক্লোজ টু $3,000, $4,000 হতে পারে, ঠিক আছে? নাও আমি একটু স্লো অবভিয়াসলি একটা চিপ স্টেট, আমি বলবো না চিপ স্টেট, আমি বলবো রিজনেবলি গুড স্টেট। আটলান্টা, টেক্সাস, এগুলো সেম রেট। আই এম সেইং ইন টার্ম অফ কস্ট। ও কস্ট, চিপ স্টেট আমি ওটা বলছি, রাইট, ঠিক আছে? আমরা এখানে সিম্পলিফাই করি ব্যাপারটাকে, যে ধর মোটামুটি একটা থাকা, যারা প্রথমে আসে তারা তো হাই ফাই খোঁজে না, তারা একটা সিম্পল একটা অ্যাপার্টমেন্ট থাকে,
সেই সিম্পল একটা 1 BHK মোটামুটি যদি টেক্সাসের মতন জায়গা হয় তাহলে 1000 থেকে বললি না 1500 থেকে 2000 থেকে 1 BHK 1500 থেকে $2000 1 BHK এর জন্য আর মোটামুটি 2 BHK এর জন্য 1800 থেকে তোর ধরে রাখ 2200 মোটামুটি হয়ে যাবে এই আমাদের হুস্টনেও বা টেক্সাসে মোটামুটি হয়ে যায়। কারেক্ট। এবার সেকেন্ড কথা হচ্ছে যে যদি এই রেন্ট নিতে হয় তাহলে কি কি দরকার, হ্যাঁ কি ডকুমেন্টস লাগবে। আমি অ্যাজিউম করলাম প্রথমবার এসেছে রাইট, তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোটেলে থাকাকালীন কিন্তু প্রথম উইকে কিন্তু খুব রাশ করাটা ঠিক না। আমি দেখেছি অনেকে প্রথম উইকের মধ্যে হোটেল ছেড়ে দিচ্ছি, আমরা রেন্ট অ্যাপার্টমেন্ট খুঁজছি, সেক্ষেত্রে কিন্তু মিস্টেক অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে হয়তো রিজনেবলি লো কস্ট হোটেলে মুভ করে যাওয়া, যেখানে আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকা, বা অফিসকে বলা যে আমি এক্সটেন্ড করতে চাইছি যদি অপরচুনিটি থাকে। কিন্তু তারপরে কি করতে হবে, তো তার মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে রাইট, যেমন আমি বলবো apartments.com, ঠিক আছে, জিলো, apartment.com। এখানে কিন্তু দেখতে হবে যে কোন আমি যে এরিয়াতে চাইছি সেই এরিয়াতে অ্যাপার্টমেন্ট আছে কিনা, স্কুল কেমন, ওখানে সব ডিটেলসে দিয়ে দেয়, রেটিং সব দিয়ে দেয়, ঠিক আছে। তো আমার এখানে কমিউনিকেশনের জন্য কতটা টাইম লাগবে আমার অফিস থেকে ওখানে যদি অফিস যেতে হয়, এগুলো দেখে নেওয়ার পরে ইমিডিয়েটলি কিন্তু কল করা উচিত ওদেরকে। আমি একটা পয়েন্ট এখানে বলি, মানে যাদের একজন দুজনও চেনা জানা আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা ইজি, বন্ধুরা হেল্প করে যে বলতে যে তুই এই এরিয়াটাতে নে বাড়ি বা কিছু, কিন্তু যাদের কেউই নেই এখানে, মানে কাউকে এখানে চেনেন না সেরকম, তাই তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই ওয়েবসাইটের থ্রু গুলোতে যাওয়া, যে অ্যাপার্টমেন্টটা দেখছে অ্যাপার্টমেন্টের লোকেশনটা কোথায়, অ্যাপার্টমেন্টের পজিশন কেমন, অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায় যেগুলো। আর সবথেকে বড় কথা পুরো ডেটাটাই হচ্ছে জেনুইন ডেটা, মানে কোনো ইয়ে নয়, অ্যাকচুয়াল ডেটা পাওয়া যায় এবং কবে অ্যাভেলেবল আছে, কবে থেকে অ্যাভেলেবল আছে। এবার কথা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে রাইট পাওয়ার জন্য। তো প্রথমে মনে রাখতে হবে যে এসএসএন একটা মাস্ট হ্যাভ কাইন্ড অফ ডকুমেন্ট অনেক সময় হয়ে ওঠে, কিন্তু যারা খুবই নতুন আসছে তাদের ক্ষেত্রে এসএসএনটা হয়তো ইমিডিয়েটলি পেয়ে না উঠতেও পারে, ঠিক আছে। 1 মাস তো লাগে, 1 মাস লাগে না, 3 সপ্তাহ লাগে, ডিপেন্ড করে লট অফ কন্ডিশনস। বাট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি রেন্ট পাওয়া যাবে না, অবভিয়াসলি রেন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে প্রসেস হচ্ছে যে অন্য কোনো আইডেন্টিফিকেশন প্রুফ দিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রেন্টের সময় দেখে সেটা হচ্ছে ক্রেডিট হিস্ট্রি। ওই ক্রেডিট হিস্ট্রিটা কিন্তু ইমিডিয়েটলি ডেভেলপ হয় না, সেক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে হয়তো ওরা রেন্টে নেওয়ার সময় ওরা কিন্তু ডিপোজিটটা বাড়িয়ে দেয়। আমি যখন নিজে প্রথম রেন্ট নিয়েছিলাম আমি একটা 1 মান্থে ডিপোজিট দিয়েছিলাম, তারপরে 2 বছর পরে আমি মাত্র $300, তারপরে এখন উনি ডিপোজিট চাইনি। তো এটা অ্যাজ অ্যান্ড হোয়েন ক্রেডিট হিস্ট্রিটা বাড়তে থাকে ওইটা কমতে থাকে, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যদি ক্রেডিট হিস্ট্রিও ভালো না থাকে এবং ডিপোজিটও অনেক সময় নিতে চায় না, অনেক ল্যান্ড ওনার থাকে বা হোম ওনার থাকে, নিতে চায় না যদি হোম হয়, সেক্ষেত্রে গ্যারেন্টারটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানকার চলে। গ্যারেন্টার কারা? গ্যারেন্টার হচ্ছে আমার নিয়ারেস্ট মাই ফ্রেন্ড হতে পারে, স্কুলের কোম্পানির কলিগ হতে পারে, আমার ইমিডিয়েট ম্যানেজার গ্যারেন্টার হতে পারে, বা এগুলো যদি কেউ না হয় সেক্ষেত্রে কিছু ওয়েবসাইট আছে যেমন অ্যাসিউরেন্ট বা theguarantor.com, এরা আছে। এরা কিন্তু সাফিসিয়েন্ট গ্যারেন্টারশিপ প্রোভাইড করে, প্রোভাইডেড দ্যাট আমরা প্রুভ করি যে আমাদের সাফিসিয়েন্ট ফান্ড আছে আইদার ইউএসএতে, বা আমার জব সিকিউর, বা আমি অল ডিটেলস প্রোভাইড করতে হয়। ইন্ডিয়াতে কিছু ফান্ড আছে তুমি দেখাতে পারা যায়, তারা গ্যারেন্টারশিপ প্রোভাইড করে। সেক্ষেত্রে হয়ে যায়, মানে এসএসএন না হলেও হয়ে যায়, পরে এসএসএনটা আপডেট করতে হয়। যে ব্যাপারটা এখানে এখন আমি জানতে চাইবো যে ধর কেউ এখানে মানে হোটেলে প্রথমে এলো, হোটেলে 1 মাস থাকতে থাকতে সে হয়তো রেন্টেড অ্যাপার্টমেন্টে চলে গেল, ও মানে মিনিমাম কতদিনের জন্য অ্যাপার্টমেন্ট রেন্ট নিতে পারবে? তো এখানে মিনিমাম তুই 1 মাস থেকে 1 বছর বা 14 মাস পর্যন্ত রেন্ট নিতে পারিস। তো টিপিক্যালি 1 মাসের রেন্টগুলো একটু কস্টলি হয়, মানে ওখানে ওদের আবার খুঁজতে হয়, আবার চাপাতে হয়। আর অপটিমাম হচ্ছে 12 মান্থ, 14 মান্থ রেন্ট ওরা দেয় অনেক সময়, কারণ রেটটাকে লক করা যায়। আচ্ছা, ঠিক আছে, মানে 1 মাসের নিলে ভাড়াটা তার একটু বেশি পড়বে, আর কিন্তু যদি 12 মাস বেশি পড়ে, কিন্তু অনেকটাই বেশি পড়ে। হ্যাঁ ঠিকই। আর যদি 12 মাস বা 14 মাসের একবারে না হয় তাহলে সেক্ষেত্রে একটু সস্তা হয়ে যায়। আর কতটা বেশি পড়ে সেটা ডিপেন্ড করছে ওদের উপরে, কিন্তু আমি টিপিক্যালি দেখেছি প্রায় ডাবল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নেক্সট কোশ্চেন, এই যে যখন আমরা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছি, অ্যাপার্টমেন্টের রেন্টের সঙ্গে আর কি কি আমার মানে ওইখানে জুড়ে দেয় ওরা, কি কি টাকা এক্সট্রা লাগবে? ওকে, রেন্ট ব্যাপারটা হচ্ছে যে রেন্ট নেওয়ার সময় দেখে নিতে হবে যে আমি রেন্টের সাথে কি কি পাচ্ছি। তো রেন্ট নেওয়ার সময় দেখতে হবে আমি রেন্টের সাথে কি কি পাচ্ছি। আর টিপিক্যালি এখানকার রেন্টগুলো কিন্তু অনেক কিছু ফেসিলিটি নিয়ে আসে, যেমন হয়তো অনেক সময় ওয়াটার বিলটা রেন্টে কভার হয়ে যায়,
অনেক সময় ইলেকট্রিসিটি বিল রেন্টে কভার হয়, আবার হয়ও না। তো আমাদের রেন্টটা পুরো দেখতে হবে যে এগ্রিমেন্টে কি কি আছে। অনেক সময় ট্র্যাশ সাবস্ক্রিপশনটা, ট্র্যাশ নিয়ে যাওয়া প্রত্যেক ডে, ওটাও কভার থাকে। তাহলে আমরা যে তুই বললি প্রথমে যে মোটামুটি 1 BHK যদি আমি বলি যে $1500 থেকে $2000 লাগছে, তো ওটা কি শুধু মানে আমি বাড়ি পাচ্ছি, বাড়ির সঙ্গে আর কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, মানে অ্যাপার্টমেন্ট ছাড়া বাড়ির মধ্যে ইউটিলিটিস যেগুলো আছে, বাড়ির ইউটিলিটিস মানে আমি বলছি ধর রেফ্রিজারেটর, লাইট, ফ্যান গুলো দেয়, কিন্তু অ্যাপার্টমেন্টে তো যেটা আমি বলতে চাইছিলাম যে ইলেকট্রিসিটি বা তোর গ্যাস কানেকশন বা তোর ইন্টারনেট কানেকশন, এগুলো সেট আপ থাকে। তোকে ইলেকট্রিসিটি অফিসকে কল করে বলতে হবে যে আমি ইলেকট্রিসিটি চাই, হয়তো যদি প্রথমে ওদেরটা ইউজ করতে পারি তার জন্য ওদের অ্যাপার্টমেন্টে তো ফিস দিতে হবে, 2-দিন 1 সপ্তাহ তোকে দেবে, কিন্তু তোকে তারপর নিজের নিয়ে নিতে হবে, নিজের নামে। 3-4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইলেকট্রিসিটি নিজের নামে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বলতে পারে তোমার তো এসএসএন নেই, ওদের কাছে এক্সট্রা ডিপোজিট দিতে হয়, $300 $400, ডিপেন্ডস ওরা কি চাইছে। সেকেন্ড হচ্ছে যে ইন্টারনেটে সেম, তো ইন্টারনেটে গিয়ে অফিসে কথা বলতে হবে, ওরা এসে তো কানেকশন সেট আপ করবে। আর থার্ড হচ্ছে যে ইন্স্যুরেন্স, রাইট, রেন্টাল ইন্স্যুরেন্স বলে ওটাকে, খুবই চিপ, রেন্টাল ইন্স্যুরেন্সটা খুবই চিপ। সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্সটা নিতে হবে, না হলে অ্যাপার্টমেন্ট তোমাকে পার মান্থ তোমার একটা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট কাটে, তার থেকে ভালো নিজে ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া নিজের মতো করে। তো এগুলো লাগবে। আর তাছাড়া লোকে দ্যাটস অল, আই থিঙ্ক বেয়ার মিনিমাম এগুলোই লাগবে। অ্যাজ এ হোল একজন মানুষের, একটা ফ্যামিলি যদি এখানে আসে এবং যে কোনো সিটি হোক না কেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ হোটেলে বা এয়ারবিএনবি থাকার পরে যদি রেন্টিং অ্যাপার্টমেন্টে মুভ করে আর যদি একটা স্টেবিলাইজ প্ল্যাটফর্মে যেতে চায়, সেক্ষেত্রে অ্যাভারেজ 5 থেকে 6,000 টাকা হিউস্টন মতো একটা $6,000 একটা হিউস্টন মতো সিটিতে লাগবে। আর যদি অন্যান্য সিটি নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকো বা এই সিটিগুলোতে যায়, সেখানে $8,000 থেকে $10,000 লাগবে, কারণ ডিপোজিট দিতে হয় বা 1 মান্থের রেন্টের, 1 মান্থ রেন্টের ইনিশিয়াল পেমেন্ট, প্রিপেমেন্ট করতে হয়। এটাই তোমার ক্লোজ টু 70% কস্টকে নিয়ে নেয়। ঠিক আছে, তবে ওই একটা ভালো যে মিনিমাম ফার্নিচার নিয়ে বাড়িতে ঢুকলেন ঠিকই অ্যাপার্টমেন্টে, কিন্তু তারপরে ওই অন্তত কিচেনটা এরা সেট আপ করে দেয়, মানে অ্যাপার্টমেন্টে কিচেনটা পুরো সেট আপ করাই থাকবে, তাই ওইটুকু চিন্তা নেই, মানে রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, ওভেন সমস্ত কিছুই বাড়িতে থাকবে। আর ডিশওয়াশারও এগুলো তো বাড়িতে থাকে, এগুলোর মানে ঢুকে ঢুকে এইসব কেনার চিন্তা থাকে না, ওই অ্যাপার্টমেন্টের ভাড়াটাই যেটুকু লাগে। আর নিজেদের, কারণ এয়ারবিএনবি থেকে সমস্ত কিছু ইউটেন্সিল ছেড়ে আসতে হয়, তো নিজেদের ওই প্রথম সংসার সেট আপ করার জন্য যে কটা ইউটেন্সিল লাগে সেটারই খরচ লাগে। আর একটা জিনিস দেখে নেওয়া উচিত, প্রথমে যখন রেন্টে ঢোকা হয় তখন প্রথম 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অ্যাপার্টমেন্টের পুরোটা দেখে নেওয়া হয়, ঘরে পুরোপুরি দেখে নেওয়া, জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি, এমনকি কর্নারের ব্রেক, কোনো যদি ভাঙাচোরা থাকে লিজিং অফিস থেকে বলে দেয়, কিন্তু অনেকে মিস করে যায়। যে 48 আওয়ার্স এর প্রথম 48 আওয়ার্স মানে 2 দিনের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে অ্যাপার্টমেন্টে কোনো কিছু, তাহলে যেন ওদেরকে বলা হয়, কারণ আফটার 48 আওয়ার্স ওটা মানে এন্টারটেইন করবে না, মানে ওরা সারাবে না, ওরা সারাবে কিন্তু টাকা লাগবে না, ওরা সারাবে যেগুলো মেকানিক্যাল ফেলিয়ার। কিন্তু যদি স্ট্রাকচারাল কিছু প্রবলেম থাকে ওগুলো কিন্তু অনেক সময় ওরা বলে যে আমি করি, এটা ছিল না, তোমরা করেছো, আমার সাথে কথা এরকম হয়নি। না, অ্যাকচুয়ালি যে অবস্থায় ওরা অ্যাপার্টমেন্টটা ভাড়া দেবে ওরা যাবে সেই অবস্থাতে ফিরিয়ে নিতে। তাই যদি কিছু পরবর্তীকালে মানে প্রথমে ধরুন কিছু একটা ভাঙাচোরা ছিল, আপনি দেখলেন না, ওভারলুক করে গেলেন, পরে এবার ওদেরকে জবাব দেওয়ার সময় বলছেন যে এটা তো প্রথম থেকে ছিল, কিন্তু ওটা যদি 48 আওয়ার্স এর মধ্যে ওদেরকে না নোটিফাই করা হয় যেখানে ভাঙাটা ছিল, ওরা কিন্তু ধরবে যে ওটা আপনিই করেছেন, তাই পরবর্তীকালে ওই ফাইনটা আপনার উপরে বসবে। একটা চেকলিস্ট দেয়, চেকলিস্টের মধ্যে সব, এবং যদি নাও থাকে যে বলে দেওয়া ভালো। নেক্সটটা ঠিক আছে, চলো হয়েছে, অনেক